আজকে হচ্ছে 29 তারিখ। 29/6/25। তো আমরা পড়ছি তড়িৎ চুম্বকত্ব। তড়িৎ চুম্বকত্বর প্রথমে আমরা ইউনিট 2 এর মানে ইউনিট 3, এখন আমরা পড়ছি ইউনিট 3। ইউনিট 3 এর ফার্স্ট আমরা শুরু করে দিয়েছিলাম সেকেন্ড চ্যাপ্টারের খানিকটা, সেকেন্ড চ্যাপ্টারের কিছুটা কিছুটা তারপরে আমরা ফার্স্ট চ্যাপ্টারে এলাম, সেখানেও কিছুটা পড়েছি। কিছুটা মানে বেশ ইম্পর্টেন্ট অনেক, কিন্তু কিছুটা কিছুটা মানে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই পার্টের বায়ো স্যাভার্ট লটা আমরা পড়েছি। আগের দিন বায়োর বানান বারবার ভুল লিখেছি, এটা মাথায় একদম না নিয়ে লিখেছি বলে ভুল হয়েছে। স্পেলিং মিস্টেক ইজ ভেরি সিরিয়াস অফেন্স যখন তোমার কারোর নামের কোনো সায়েন্টিস্টের নাম হয়। তো যাই হোক, তো বায়ো স্যাভার্ট লয়ের আমরা অ্যাপ্লিকেশন পড়বো। তার আগে যারা কালকে ক্লাস ভালো করে স্বচ্ছভাবে বুঝতে পারোনি তার জন্য বায়োর লটা বলে দেবো। এই বায়ো স্যাভার্ট লটা হচ্ছে তোমার, বায়ো স্যাভার্ট লটাকে অনেক সময় ল্যাপ্লাস লও বলে। বায়ো স্যাভার্ট ল আর ল্যাপ্লাস ল। বায়ো স্যাভার্টের নামটা বেশি উচ্চারিত হয়, প্রায় কন্টেম্পোরারি একই সময়ে মানে দুটো জায়গায় দুভাবে এই ইকুয়েশনটা আসে। বায়ো এবং স্যাভার্ট এরা দুজনে আগে পেপার পাবলিশ করে, তার জন্য এদের নাম আহ, বেশি পরিমাণ উচ্চারিত হয়। এখানে যেটা হয় সেটা হচ্ছে যে একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে আই কারেন্ট যদি প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীর ছোট্ট একটা অংশ ডিএল এর জন্য যদি আমরা এখান থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দু ধরে নাও পি বিন্দু থাকে, সেই পি বিন্দুতে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড কতটা তৈরি হয়েছে সেটা যদি ডিবি ভেক্টর হয়, তার মান তার মান এর মান এর মান হচ্ছে ডিবি। সেটা কারেন্টের সাথে, আই এর সাথে, এটা ডিপেন্ড করে কার উপরে, আই এর সাথে, কারেন্ট এলিমেন্টের দৈর্ঘ্যের সাথে ডিপেন্ড করে। এই ডিএল এবং এটা ধর আর ভেক্টর, এই আর ভেক্টর, এই দুটো ভেক্টর তাদের মধ্যবর্তী কোণের সাথে, এদের দুজনের মধ্যবর্তী কোণ থিটা, তার সাথে থিটার সাথে নির্ভর করে আর এর মানের সাথে। এবং কেমন ভাবে নির্ভর করে সেটা এই বায়োসাভার্ট লতে আমরা পেয়েছি। এবং পেয়ে আলটিমেটলি যে ফর্মুলাটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ওই ছোট্ট এলিমেন্টের জন্য ডিবি সমান μ0/4 পাই ইন্টু আই ইন্টু ডিএল ইন্টু সাইন থিটা বাই আর স্কোয়ার। এটাকে যদি আমরা ডিএইচ করতে চাই, মানে আমরা জানি বি আর এইচ হচ্ছে সম ধরনের রাশি, কিন্তু দুজনে কিন্তু সমান রাশি নয়, কারণ এদের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা হচ্ছে বি ইকুয়াল টু মিউ ইন্টু এইচ। তার মধ্যে এই মিউটা যেটা যে মাধ্যমের কথা বলছি তার চৌম্বক ভেদ্যতা, এটা ডাইমেনশন লেস নয়, এটা মাত্রাহীন নয়, এর একটা ডেফিনিট মাত্রা আছে। তাহলে যদি এইচ এর মাত্রার সাথে সেই মাত্রা গুণ হয়ে বি এর মাত্রা হয়, তাহলে বি এর মাত্রা এবং এইচ এর মাত্রা একই নয়। আর যদি একই না হয় তাহলে আমরা তাকে একই রাশি বলতে পারবো না। তাদের বিহেভিয়ার একই রকম হয়। এই বিটা মাধ্যমের উপর নির্ভর করে, এইচ কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে না। তো এবার আমরা যদি এই ডিবি ডিবির কথা না ভেবে যদি আমরা ডিএইচ এর কথা ভাবতাম, তাহলে তাহলে আমরা কি করতাম, আমরা জাস্ট এটা করার সময় ডিএইচ ক্যালকুলেট করার সময় যেখানে মিউ যেখানে আছে, মিউ বা μ0 যেখানে আছে, সেই জায়গাটায় আমরা 4 পাই বসিয়ে দেবো। যদি 4 পাই বসিয়ে দিই তাহলে এটা কেটে যাবে। তখন এইটা যেমন ডিবিটা টেসলা ইউনিটে হয়, টেসলা, এই ডিএইচ এর ইউনিট হচ্ছে ওরস্টেড। ওই OERSTED, এটাকে ছোট হাতে বলা হয় ওরস্টেড ওই। তখন তার ফর্মুলাটা দাঁড়াবে ডিএইচ সমান, জাস্ট এইটা বাদ চলে গেল, তার মানে হয়ে গেল আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, এত ওরস্টেড। এত এখানে যেমন এসআই পদ্ধতিতে যদি আমি বলি, আইটাকে ধরে নাও, বলি আই হচ্ছে অ্যাম্পিয়ার, ডিএলটা যদি আমরা মিটারে লিখি, এইটা মিটারে লিখি, সাইন থিটা তো মাত্রাহীন, ডাইমেনশনহীন। তো এইগুলো যদি লিখি μ0/4 সবারই মান যদি বসাই, তাহলে যে ভ্যালুটা পাবো সেটা আমি পাবো টেসলাতে। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে চৌম্বক আবেশ ভেক্টর বা বি এর একক।
আর এইচটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। সেটা যদি আমি এই তারের জন্যই নির্ণয় করি, তখন মিউ থাকুক বা মিউ জিরো থাকুক, তাদের পরিবর্তে আমরা 4 পাই বসাবো, যাতে করে এই মিউ বাই 4 পাই অংশটা হয়ে যায় 1। তাহলে যে রাশিটা আমার পাবো সেটা হচ্ছে ডিএইচ। তো যাই হোক, আমরা ডিবি নিয়েই পুরোটা ক্যালকুলেট করব। যখন যা ক্যালকুলেশন করব আমরা ডিবি নিয়ে করব। সেখানে আমরা কিন্তু ক্যালকুলেশনটা বুঝে যাব যে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে। সরি, এখানে 4 পাইটা থাকবে? দেখি দাঁড়াও, একবার দেখি। দেখে নি, দেখে 4 পাই হবে, হ্যাঁ, একটা 1/4 পাই হবে। মিউ এর জায়গায় আমরা 1 বসাবো, দাঁড়াও দেখে নি একবার। এখানে 4 পাই নয়, এই জায়গাটায় দেখো, মিউ এর জায়গাটায় আমরা বসাবো 1। এটা 1/4 পাই হবে, তবে তো বি ইকুয়াল টু মিউ এইচ হবে। তাহলে এটার জায়গায় 1 বসাবো, মিউ জিরোর জায়গায়, মিউ এর জায়গায় 1 বসাবো, তাহলে 1/4 পাই হবে। 1/4 পাই হলে এখানে কেবলমাত্র মিউ/4 পাই, তাহলে ডিবি ইকুয়াল টু ডিএইচ, তাহলে মিউ এইচ হবে। ঠিক আছে। অ্যাকচুয়ালি এসআই ইউনিট ছাড়া তো কোনো ইউনিট নর্মালি জোর করে ইউজ করা হয়, এবং সেই ইউনিটগুলো কেবলমাত্র পরীক্ষায় যদি কোনোভাবে পড়ে তার জন্য করানো হয়। সব জায়গায় এসআই ইউনিটই চলে। তো সিজিএস নিয়ে আমরা নর্মালি কোনোভাবে মাথা ঘামাই না। তো যাই হোক, এখানে দেখতে পেলাম যে তোমার মিউ এর পরিবর্তে যদি আমরা 1 বসাই, তাহলে সেখানে যে ফর্মুলাটা আমরা পাবো সেটা হবে তোমার ডিএইচ। ডেল্টা এইচ হচ্ছে 1/4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। ওকে, নাও এবার আমরা আমরা এই যে তোমার পাচ্ছি বায়োসাভার্ট ল, তার অ্যাপ্লিকেশন পড়ছিলাম। আমরা এরপর সব এসআই পুরো জিনিসটাকে আলোচনা করব। বায়োসাভার্ট ল এর অ্যাপ্লিকেশন আমরা পড়ছিলাম। সেই অ্যাপ্লিকেশনের আমরা প্রথম যেটা পড়েছিলাম সেটা হচ্ছে, আমরা যেটা ডান কেস কালকে প্রিভিয়াসলি আমরা ডিসকাস করেছি, সেটা হচ্ছে একটা বৃত্তাকার কুণ্ডলী আছে। সেই কুণ্ডলীর মধ্যে দিয়ে আই প্রবাহ যাচ্ছে। আই প্রবাহের জন্য কেন্দ্রে তোমার বি কত হবে, সেটা সমান কত হবে সেটা আমরা দেখেছি। প্লাস আমরা একটা বৃত্তাকার কুণ্ডলী আছে, সেই কুণ্ডলীর তোমার কেন্দ্রে, কেন্দ্রে না দেখে অক্ষ বরাবর কোনো একটা পয়েন্ট আছে পি, সেই বিন্দুতে বি কত হবে সেটা আমরা দেখেছি। তো এই এই এটা এইদিকে হবে না এইদিকে হবে, সেটা কারেন্টের ডাইরেকশন উপর নির্ভর করে। এর ডাইরেকশন থেকে আরম্ভ করে এর ম্যাগনিচিউড, ম্যাগনিচিউড এই সমস্ত জিনিসপত্র আমাদের ডিসকাস করা হয়ে গেছে। এবং আমরা দেখেছি যে কেন্দ্রে যেটা হয় সেটার ফর্মুলা হচ্ছে বি অ্যাট সেন্টার। এটার ফর্মুলা কি হয়? মিউ জিরো আই বাই টু আর। ঠিক লিখলাম তো? আর বি অ্যাট অ্যাক্সিস যদি আমরা বলি, জেড ডিস্টেন্স দূরে, সেটা হয় মিউ জিরো বাই টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখানে কিছু ভুল হলো সৃজা? টান 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 টান। আছিস না? না, আই হবে, দেখেছিস, আইটা লিখিনি। এখন কিন্তু খুব গন্ডগোল করছি আমি কদিন। সুতরাং এরকম মাঝে মাঝে লোকজনের ফেস যায় সিলি মিস্টেকের, তোমাদের কিন্তু কারেক্ট করে নিতে হবে, ওকে? ঠান্ডা গন্ডগোল হওয়ার চান্স খুব কম, ঘুমের ঘোরেও বলে দেবো, কিন্তু এই লিখতে গিয়ে কোনো কোনো জায়গায় গন্ডগোল হচ্ছে। এনিওয়ে, এই জিনিসটা আমরা আগের দিন ক্যালকুলেট করেছি, ডাইরেকশন ফাইরেকশন আলোচনা করেছি। এবং আমরা সবসময় দেখেছি যদি এরকম একটা স্ট্রেট ওয়্যার হয়, তাহলে এই দিকে হবে ক্রস ম্যাগনেটিক ফিল্ড আর এইদিকে হবে ডট। ওকে, তার কারণ ফিল্ড লাইন্স গুলোর বিভিন্ন ল গুলো আমরা পড়েছি, এদিক থেকে ঘুরে এদিকে যায়, নিয়ে আবার এদিকে ঘুরে আসে। হুম, ওকে, আগে ক্লাসটা করে নিও যাদের যাদের অসুবিধা আছে। আজকে আমরা ক্লাস ক্লাস যেটা স্টার্ট করব প্রমিস করেছিলাম, যে স্ট্রেট যদি কন্ডাক্টর ওয়্যার হয় তার জন্য ম্যাগনেটিক ফিল্ড, স্ট্রেট কন্ডাক্টিং ওয়্যার, কন্ডাক্টিং ওয়্যার, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড, এর জন্য ম্যাগনেটিক ফিল্ড আমরা ক্যালকুলেট করব। দেখো, আমরা ম্যাগনেটিক ফিল্ড বলতে কিন্তু অ্যাকচুয়ালি যদি তুমি দাঁত কিটমিট করে ভাবো যে ম্যাগনেটিক ফিল্ড বলতে কি বোঝায়, ম্যাগনেটিক ফিল্ড বলতে বোঝায় কিন্তু অবশ্যই কোনো একটা 3D রিজন, যেখানে অন্য একটা নর্থ পোল বা সাউথ পোল নিয়ে এলে তারা অ্যাট্রাকশন বা রিপালশন ফিল করবে। কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বলি। বারবার ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড বললে তুমি যদি ভাবো যে ই বলছে না, বি বলছে না, তাহলে চলবে না। ওটা কিন্তু ধরে নিতে হবে যে ওটা বি বলছে, ই বলছে। এবং ম্যাগনেটিক ফিল্ড বলার সময় তুমি ঠিক বুঝে যাবে যে কোন ইউনিটে বলার চেষ্টা করছে। টেসলা,
মিটার হেন তেন দেওয়া থাকলে তুমি বি দিয়েই ক্যালকুলেট করবে। তোমার কাছে অপশানে রেজাল্ট থাকবে যে ওরস্টেড বলছে না কি টেসলা বলছে, তাহলে এসআই করবো না সিজিএস করবে, এটসেট্রা এটসেট্রা, সেই সমস্ত জিনিসগুলো তুমি কিন্তু ওখানে পেয়ে যাবে। সুতরাং অঙ্ক করতে লাগলে আমরা বুঝতে পারবো। আমরা পুরো আলোচনাটা বি দিয়ে যদি করি তাহলে আমাদের লাইফ উইল বি ইজি। মিউ জিরো দিয়ে ভাগ করলেই আমরা মিউ জিরো দিয়ে ভাগ করলেই আমরা এইচ পেয়ে যাবো। ওকে, তো যাই হোক, আমরা প্রবলেমটাকে আগে ফ্রেম করি, প্রবলেমটাকে আগে আমরা দেখি যে একটা ঋজু দীর্ঘ তার তার সে আই তড়িৎ পরিবহন করছে। তাহলে দেখো, আই তড়িৎ পরিবহন করছে মানে তুমি ভাবে আই আবার তড়িৎ তড়িৎ পরিবহন করছে মানে ওরকম করে দাঁত কিটমিটি করলে হবে না। এটা মানেই হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে আই। তাহলে তার তার তারটি থেকে তারটি থেকে আর লম্ব দূরত্বে আর লম্ব দূরত্বে বি সমান কত, এটা হচ্ছে প্রশ্ন। তার মানে এইখানে ধরে নাও একটা তার আছে যেখানে আই তড়িৎ পরিবাহিত হচ্ছে। ধরে নাও এইরকম একটা বিন্দু হচ্ছে পি বিন্দু। মামা কি গো? বলছি কি, আমি কি ওইখানে বেবি বস লিখতে পারি? বেবির ওইখানে বেবি, বেবির জন্য যে খাতাটা এনেছি সেখানে কি বেবি বস লিখতে হাত পারি? দিও না, হাত দিও না। বেবি বস লিখতে পারি যেখানে বেবির যা 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 লেখ, লেখ। ধরে নাও এই এই পি বিন্দু, এটা হচ্ছে তার, এখান থেকে আর হচ্ছে লম্ব দূরত্ব। ঠিক আছে, এবার এই যে তারের এলিমেন্টটা সেটা বোঝার জন্য আমরা যে অ্যাঙ্গেলটা ধরছি, এখান থেকে এর এই এন্ড থেকে আমরা একটা অ্যাঙ্গেল ধরছি। ধরে নাও এটা, ধরে নাও অ্যাকচুয়ালি আর, এই অ্যাঙ্গেলটা দেখো ঋণাত্মক দিকে আছে, তাই জন্য এই অ্যাঙ্গেলটা হচ্ছে -θ1 ধরছি। এটাকে বোঝার জন্য তারটা কত দূর আছে সেটা বোঝার জন্য। আর এই দিকে আছে, এই দিকের অ্যাঙ্গেলটা পজিটিভ দিকে আছে এই অক্ষের থেকে, মানে এটাকে আমরা ধরছি θ2। যদি কেসটা এরকম না হয়ে যদি ধরে নাও এইখানে একটা তার থাকতো, আই প্রবাহ হচ্ছে, পি বিন্দুটা ধরো এইখানে থাকতো, পি বিন্দু, তাহলে আমি কেসগুলোকে তৈরি করছি। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতাম, এটার বর্ধিতাংশের উপর আমি লম্ব টানতাম, এটা হচ্ছে এক্সটেন্ডেড পার্ট, তার উপর লম্ব টানতাম, সেটাকে আমি বলতাম আর। একই প্রবলেম এখানে, এই অ্যাঙ্গেলটাকে ফার্স্ট আমরা বোঝার চেষ্টা করতাম, এই অ্যাঙ্গেলটাকে প্রথম আমরা বলতাম θ1, +θ1 বলতাম, কারণ এটা পজিটিভ দিকেই আছে। শুরুটা, শুরুর অ্যাঙ্গেল পি বিন্দু থেকে ফাইনাল অ্যাঙ্গেল যেটা, সেটা এখান থেকে এতটা পর্যন্ত হতো, এটা হচ্ছে +θ2। এখানে যেমন -θ1 থেকে +θ2 হচ্ছে, এখানে +θ1 থেকে +θ2 হচ্ছে। তো এরকম যে কোনো কারেন্ট এলিমেন্টের জন্য আমরা যে কোনো একটা বিন্দুতে যে 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 কারেন্ট এলিমেন্টটা স্ট্রেট ওয়্যার, একটা সোজা রাস্তা বরাবর কারেন্ট যাচ্ছে কোনো একটা এল দৈর্ঘ্যের পরিবাহী, তার জন্য যে কোনো একটা পয়েন্টে, মহাবিশ্বের যে কোনো জায়গায় যে কোনো একটা পয়েন্টে, দেখো বর্ধিতাংশ ক্যালকুলেট করে ফেলেছি, মানে আমি যে কোনো জায়গায়, এটা তো বাইরে, এটা তো এর উপর ডাইরেক্ট লম্ব পড়ছে না, বাইরের উপর লম্ব পড়ছে, সুতরাং পি বিন্দু যে কোনো জায়গায় হতে পারে। উপরের দিকে হলে এইদিকে হতো, বর্ধিতাংশটা উপরের দিকে করতাম। ইন বিটুইন থাকতে পারে, বাঁ দিকে থাকতে পারে, ডান দিকে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। সমস্ত জায়গায় কিন্তু আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশনের ক্ষমতা তৈরি করার চেষ্টা করছি এখন, এবং তার ফর্মুলেশন গুলো করছি। সেটা করার জন্য আমরা প্রথমে এই প্রবলেমটাকে আগে অ্যাটাক করব, তারপর আমরা বুঝবো এগুলোকে এমনিই আমরা করে ফেলতে পারবো। তো দেখি কি করে করা যায়। আমরা ধরবো বায়ো স্যাভার্ট ল। তা ধরে নাও ক্যালকুলেশন, ধরে নাও এইটা হচ্ছে আমার তারটা যেখানে আয় তড়িৎ প্রবাহিত হচ্ছে, এইটা ধরে নাও তোমার পি বিন্দু, কথার কথা। তাহলে এই ডিস্টেন্সটা হবে আর, এইটা একটা আমরা নিচ্ছি, এটা হচ্ছে এর পুরো বাউন্ডারিটাকে বোঝাচ্ছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে -θ1, কারণ নিচের দিকে, এটা হচ্ছে +θ2। আমি জানি না দুটো একই হবে না আলাদা হবে। এখন এই যে θ1 θ2 আমরা পেলাম,
প্লাস থিটা টুটাকে বাইরের দিকে লিখি, এটা প্লাস থিটা টু। এটা আমরা, এটা জাস্ট এক্সটেন্টটা কত লম্বা আছে সেটাকে আমরা বললাম। এবার আমরা ধরে নাও এই পি বিন্দুতেই আমরা ক্যালকুলেট করব এইরকম ছোট্ট একটা ডিএল অংশের জন্য। আমরা তো জানি বায়োসাভার্ট ল ব্যবহার করতে গেলে আমাকে ছোট্ট একটা কারেন্টের এলিমেন্ট নিতে হবে, এমন একটা ছোট্ট অংশ নিতে হবে যার শুরু থেকে এবং শুরুর বিন্দু আর শেষ বিন্দু থেকে পি বিন্দু, যেখানে আমি ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করছি, তার দূরত্ব যেখান থেকেই তুমি নাও আর এর কোনো পরিবর্তন হয় না। এটা এতটাই ছোট যে আমি উপর থেকে নিই তাহলেও আমার ডিস্টেন্স আর হবে, নিচেরটা নেবো তাহলেও ডিস্টেন্স আর হবে। এরকমই ক্ষুদ্র একটা এলিমেন্ট আমরা নেব, কিন্তু আমাদের নিজের আমাদের নিজের বুঝবার জন্য আমরা এটাকে একটু তুলনামূলক সাইজে এবং শেপে বড় নিই। এবার এখান থেকে ধরে নাও, এখান থেকে আমরা পি বিন্দুতে একটা ভেক্টর আঁকবো, যেমন আঁকি, এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে থিটাটা কোনটা? একদম স্পষ্টতই বোঝা যাচ্ছে থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, কারণ ডিএল যাচ্ছে এই বরাবর আর তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। তাহলে থিটা সমান হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট এলিমেন্টের ডাইরেকশন আর ডিএল থেকে, ডিএল এর যে কেন্দ্রবিন্দু সেটাকে যদি মূল বিন্দু ধরি, তাহলে যে বিন্দুতে আমরা ফিল্ড ক্যালকুলেট করছি সেই বিন্দুটা, সেই বিন্দুটার অবস্থান ভেক্টর ডিএল সাপেক্ষে। তাহলে দেখো এখানে আমি পেয়ে গেলাম আই, পেলাম ডিএল, পেলাম আর, পেলাম থিটা। তাহলে বায়োসাভার্ট ল আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে বায়োসাভার্ট ল অনুযায়ী, বায়োসাভার্ট ল যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো ডিবি সমান ওই ক্ষুদ্র ডিএল অংশের জন্য ডিবি সমান মিউ জিরো বাই 4 পাই। শূন্য মাধ্যম ধরছি বলে মিউ জিরো, অন্য মাধ্যম হলে মিউ হতো, মিউ জিরো বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই স্মল আর স্কোয়ার। এই যে আর ভেক্টর ধরেছি তার মান হচ্ছে, আর ভেক্টরের মান হচ্ছে ধরে নাও আর। তাহলে এই যে ফর্মুলাটা পেলাম এটাকে একটু আমরা সাজাবো। এইটা আমি ধরবো এল, এল দৈর্ঘ্য দূরে ডিএল অংশ আছে, আর এইটা যেহেতু থিটা তাহলে এইটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, এইটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বলো তো দেখি এই অ্যাঙ্গেলটা কতখানি? এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? হ্যালো 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 হ্যালো। বা ধর প্রবলেমটা আমরা যেহেতু থিটার লিমিটটা এদিকে থিটা 1 থিটা 2 ধরেছি, প্রথমে প্রবলেমটাকে আমরা চেঞ্জ করলাম, ধর এটাকেই থিটা ধরলাম, সাপোজ এটাকে ফাই ধরলাম, ফাই, এটাকে আমরা ফাই ধরলাম, কারণ ফাই এর লিমিট আমরা পাবো, ফাই কোথা থেকে কোথায়, -θ1 টু +θ2 আমাদের এই প্রবলেম অনুযায়ী। তাহলে এইটা হচ্ছে আমার ফাই। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, এটা হবে 90 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? বলো কত হবে অ্যাঙ্গেলটা? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস ফাই। তার মানে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস মাইনাসে প্লাস ফাই, তার মানে হবে 90 ডিগ্রি প্লাস ফাই। তাহলে এটাকেই আমরা থিটা ধরেছি প্রবলেমে, এটা থিটা ধরেছি, তাহলে এই যে থিটাটা, সেই থিটাটা হবে 90 ডিগ্রি প্লাস ফাই। তাহলে সাইন থিটা সম্বন্ধে আমরা পেলাম, সাইন থিটা সমান হবে সাইন 90 ডিগ্রি প্লাস ফাই সমান হবে কস ফাই। এই একটা পেলাম। এটা তোমরা জানো অল সাইন ট্যান কস সেকেন্ড কোয়াড্রান্টে আছে, সাইনের সাথে 90 ডিগ্রি তোমার অড মাল্টিপ্লিকেশন আছে, অড ইন্টিজার মাল্টিপ্লিকেশন আছে, তাহলে সাইন হবে কস। সেকেন্ড কোয়াড্রান্টে আছে বলে সাইনের ভ্যালু হবে পজিটিভ। এবার দেখো এল, এই পার্টটা বলা আছে এল, যেটা ভ্যারি করছে, আর এইটা হচ্ছে আর, এটা কনস্ট্যান্ট। তাহলে এল বাই আর সমান আমি কি লিখতে পারি?
এটা যদি ধরে নাও পি কিউ, সরি এটা পি বিন্দু নিয়েছি, পি, এটা ধরে নাও আর কিউ, পি আর নেবো না, এটা ধরে নাও পি এম কিউ। এই যে ট্রায়াঙ্গেল পি এম কিউ এর এল বাই আর সমান ট্যান ফাই। তাহলে এল ইকুয়াল টু আর ট্যান ফাই। তাহলে ডিএল বাই ডি থিটা সমান কত, ডি ফাই সমান কত হবে? ডিএল বাই ডি ফাই সমান কত হবে? আর তো কনস্ট্যান্ট, ট্যান ফাই এর রেসপেক্টে ডেরিভেটিভ কত হয়? তো কেউ সেক্স স্কোয়ার ফাই হবে, তাহলে এটা হবে সেক্স স্কোয়ার ফাই। তাহলে এখানে ডিএল আছে দেখো ফর্মুলায়, ডিএলটাকে আমি রিপ্লেস করছি, তাহলে ডিএল ইকুয়াল টু সেক্স স্কোয়ার ফাই ডি ফাই। আবার দেখো এখানে আর আছে, তা দেখো এইটা হচ্ছে আমার আর, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এগুলো আমরা প্রত্যেকটা একটা একটা করে রিপ্লেস করছি। সাইন থিটা যেটা ছিল সেটা হলো কস ফাই, ডিএল যেটা ছিল সেটা হলো সেক্স স্কোয়ার ফাই ডি ফাই, আর যেটা আছে এটা স্ট্রেট ওয়্যার। সরি, তাহলে এখানে আমরা লিখলাম এল ইকুয়াল টু আর কস আর ট্যান, এল ইকুয়াল টু আর ট্যান ফাই, ডিএল ইকুয়াল টু পেলাম আর সেক্স স্কোয়ার ফাই ডি ফাই। আবার আর সমান, এখানে আর স্কোয়ার সমান হচ্ছে এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সমান এল স্কোয়ারের এখানে এল এর মানটা এখানে পুট করে দিই। পুট করলে আমি কি পাবো? এখানে যদি পুট করি তাহলে পাবো আর স্কোয়ার ট্যান স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার সমান আর স্কোয়ার যদি কমন নিই তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার ফাই, তার মানে হচ্ছে আর স্কোয়ার সেক্স স্কোয়ার ফাই। এটা হচ্ছে স্মল আর স্কোয়ার, তাহলে স্মল আর সমান আর সেক ফাই। তাহলে দেখো আমরা এই যে ফর্মুলাটা পেয়েছিলাম ডিবি ইকুয়াল টু মিউ জিরো বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, সেখানে আমরা কি কি পেলাম? ডিএল সমান পেলাম আর সেক স্কোয়ার ফাই ডি ফাই, সাইন থিটা সমান পেলাম কস ফাই, আর স্কোয়ার সমান পেলাম আর স্কোয়ার সেক স্কোয়ার ফাই। এগুলো পুট করব, পুট করলে শুধুমাত্র একটাই ভেরিয়েবল হবে। এখানে যেমন ধরো নাও ডিএল থিটা আলাদা ভ্যারি করতে পারে, যখন যেখানে যেখানে চেঞ্জ করব থিটা চেঞ্জ হবে। এখানে নিলে এইটুকু থিটা হতো, থিটা 1 হতো, এখানে থিটা 2 হতো, এলটাও তখন এল 1 হতো, এখানে এল 2 হতো, চেঞ্জ হতো। আবার এই যে স্মল আর, সেটাও এখানে আর 1 হতো, এখানে আর 2 হতো, তাহলে সবাই আলাদা আলাদাভাবে চেঞ্জ হতো। এখন আমি এমন সেটিং করলাম যে শুধুমাত্র এই কন্ট্রোলিং প্যারামিটারটা ফাইটা চেঞ্জ হবে, তাহলে একটা চেঞ্জের দরুন সব চেঞ্জগুলোকে আমরা কিন্তু ওর মধ্যে ঢুকিয়ে নিলাম। সেই টেকনিকটা করার ফলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডিবি ইকুয়াল টু মিউ জিরো বাই 4 পাই আই, তো আই, ডিএল মানে হচ্ছে আর সেক স্কোয়ার ফাই ডি ফাই, সাইন থিটা মানে হচ্ছে কস ফাই বাই আর স্কোয়ার মানে হচ্ছে স্মল আর স্কোয়ার মানে হচ্ছে ক্যাপিটাল আর স্কোয়ার সেক স্কোয়ার ফাই। তাহলে দেখো এখানে সেক স্কোয়ার ফাই আছে, এখানে সেক স্কোয়ার ফাই আছে, কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কি? ডিবি সমান মিউ জিরো বাই 4 পাই আই, এখানে আর স্কোয়ার একটা কেটে নিচে হবে আর, এগুলো সব ধ্রুবক, কস ফাই হচ্ছে ভেরিয়েবল, ডি ফাই হচ্ছে ভেরিয়েবল। So this is the important formula we have to keep in our mind.
দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা আমরা কিন্তু ভুল করেছি বলে, ঠিক আছে? কারেন্টটা কারেন্টই আছে, কোনো কারণ নেই। এটা তোমার কারেন্টের জায়গায় কখনো ক্যাপিটাল লিখছি, কখনো স্মল লিখছি, তোমাদের কিন্তু ঠিকঠাক লিখতে হবে, ঠিক আছে? কারেন্টটা হচ্ছে কারেন্ট, ওকে? সবগুলোই অ্যাম্পিয়ার এককেই করছি এসআই পদ্ধতিতে। বোঝা গেল অঙ্কিত বাবু? ইট ওয়াজ মাই মিস্টেক। ওকে, নেক্সট তাহলে আমরা এখানে পাচ্ছি, তাহলে ফর্মুলা যেটা পেলাম, ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা মনে রাখতে হবে, মনে রাখার ফর্মুলা, মনে রাখার ফর্মুলা হচ্ছে এইটা, কি? ডিবি সমান মিউ জিরো বাই 4 পাই আই বাই আর কস ফাই ডি ফাই। এটা যদি তুমি মনে রাখো, ইউ উইল নেভার গেট এ রং অ্যান্সার। এবার দেখো, এবার আমাদের ক্ষেত্রে, বা এটাকে আবার ইন্টিগ্রেট করেও মনে রাখতে পারো, যাই হোক আমাদের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে বি সমান ইন্টিগ্রেশন ডিবি, যেখানে আমরা এই যে আর যেটা আর যে দূরত্ব আছে তার এই দিকে হচ্ছে -θ1 আর এই দিকে হচ্ছে তোমার +θ2। তাহলে ফাই এর যে ভেরিয়েশন ফাইটা, সেটা -θ1 টু +θ2 এই অ্যাঙ্গেলের মধ্যে ভ্যারি করছে। তাহলে এই ডিবিটার এটা সবাই কনস্ট্যান্ট, তাহলে এটুকু কনস্ট্যান্টটাকে বাইরে দিয়ে দিলাম, মিউ জিরো বাই 4 পাই আই বাই আর ইন্টিগ্রেশন কস ফাই ডি ফাই, যেখানে ফাই এর ভ্যালু -θ1 টু +θ2। এবার cos ফাই এর ইন্টিগ্রেশন কি হবে? কার ডিফারেন্সিয়েশন সাইন cos ফাই, সরি, কার, কি বলবো, ঠিক আছে বলো, কার ডিফারেন্সিয়েশন cos ফাই, cos ফাই এর ইন্টিগ্রেশন তাই হবে। কি হবে বলো? হ্যালো 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 হ্যালো, কেউ জানিস না? নেহি, শুধু সাইন ফাই হবে, শুধু সাইন ফাই, সাইন ফাই এর ডেরিভেটিভ হচ্ছে cos ফাই। এটা যদি সাইন ফাই এর ইন্টিগ্রেশন করতাম তাহলে হতো মাইনাস cos ফাই। ওকে, তাহলে তার লিমিট কি? লিমিট হচ্ছে -θ1 আর এটা হচ্ছে θ2। বসিয়ে দিই, বসিয়ে দিলে একবার θ2 বসাবো, তারপরে θ1 বসাবো, বসালে আমরা কি পাবো? বসালে আমরা পাবো বি সমান মিউ জিরো বাই 4 পাই, ফর্মুলায় যদি ভুল লিখি, যদি কারেকশন না করে দাও, তাহলে গাঁটটা কিন্তু তোমরা খাবে, আমি খাবো না। আমি ভুল করতেই পারি, এবং ভুল করি, আমি এরকমও বলতে পারি পরে আমি, যে ভুলটা আমি তোমরা দেখছো কিনা দেখার জন্য করছি, সেটা করছি না যদিও। তাহলে এটা হচ্ছে সাইন θ2 মাইনাস সাইন অফ -θ1। আরে বাপ রে বাপ রে বাপ, সব বন্ধনী দিচ্ছি। এনিওয়ে, তাহলে এবার বলো সাইনটা কেমন ধরনের ফাংশন? সাইন অফ -x সমান হচ্ছে মাইনাস সাইন এক্স, সো ইট ইজ এ অড ফাংশন, অড ফাংশন। তাহলে বুঝতে পারছো তো, এইরকম যত অবজারভেশন তোমাদের তীক্ষ্ণ হবে, তত জানবে তোমরা তত উপরের দিকে যাবে, পাখির চোখ হতে হবে। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে মিউ জিরো বাই 4 পাই আই বাই আর সাইন θ2 মাইনাস সাইন থিটা মাইনাস মাইনাসে প্লাস সাইন θ1। বলো, এই ফর্মুলাটা প্রমাণ করব বলেছিলাম আগের দিন, প্রমিস করেছিলাম সৃজা, মনে আছে না? ছিলিস না বল? তাহলে প্রমিস আর প্রমিসেস আর কেপ্ট। ওকে, তাহলে এটা রাখা হলো। এই ফর্মুলাটা অবশ্যই মনে করে রাখবে। কখন মনে রাখবে? যখন তখন মনে রেখো না। কেমিস্ট্রি পরীক্ষার আগে এসব ফর্মুলা মনে রাখার দরকার নেই।
কোনো কিছু ক্ষেত্রে দরকার নাই, ফিজিক্সের সময় দরকার। কখন দরকার? যখন পি বিন্দুটা তোমার এই যে কারেন্টটা আছে তার মধ্যে মধ্যে কোথাও থাকবে, এখানে ওখানে এখানে 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 থাকবে, নিচে উপরে নয়। এই সমস্ত জায়গায় যদি পি বিন্দু থাকে তাহলে দিস ফর্মুলা ইজ ভ্যালিড। পি বিন্দুর এই জায়গাগুলোর জন্য ভ্যালিড, শুধু ডান দিকে নয় বাম দিকের জন্যও ভ্যালিড। এবার যখন, তার মানে এটা কি, যখন পি বিন্দু, যখন পি বিন্দু থেকে তারের উপর লম্ব টানলে, তারের উপর লম্ব টানলে, টানলে তা তারের উপরেই পড়ে। মানে তোমাকে বাড়িয়ে টাড়িয়ে নেবে না, বাড়িয়ে টাড়িয়ে নিতে হবে না, বর্ধিতাংশের উপর লম্ব টানতে হবে না। তখন এই ফর্মুলাটা বাম্পার ভ্যালিড, কোন রকম কোনো চেঞ্জ না করেই। কিন্তু যদি অন্য কেসটা হয়, কেস বি যেটা আমরা নিয়েছিলাম সেটা যদি হয়, কেস বি যদি যেটা নিয়েছিলাম, যেমন ধরে নাও এরকম তার, আর পি বিন্দুটা ধরে নাও এই জায়গায়, তাহলে তার ক্ষেত্রে দেখো আমি এই লম্ব টানতে গেলে, লম্ব দূরত্ব মানে এর উপর লম্ব টানবো এরকম বর্ধিতাংশের উপর, এটা হচ্ছে লম্ব আর, এবং এবং এইটা হচ্ছে তোমার প্রথম অ্যাঙ্গেল, এইদিকে +θ1, আর এটা হচ্ছে তোমার দ্বিতীয় অ্যাঙ্গেল, এটা হচ্ছে +θ2। তাহলে যে ফাইয়ের কথা আমরা বলছি সে +θ1 থেকে +θ2 পর্যন্ত ভ্যারি করছে। তাহলে আমাদের মেন ফর্মুলা কি স্ট্রেট ওয়্যারের জন্য? আই তড়িৎ পরিবহন করে। স্ট্রেট ওয়্যারের জন্য বলো দেখি ডিবি সমান কি ফর্মুলা? ডিবি সমান μ0/4 I বাই আর cos ফাই ডি ফাই। তাও ইন্টিগ্রেশন করো, তাহলে বি সমান μ0/4 I বাই আর, ইন্টিগ্রেশন করলে এবার ডিবি, বি সমান ইন্টিগ্রেশন ডিবি, তার মানে এটার ইন্টিগ্রেশন করলে আসবে সাইন ফাই। লিমিট কি বসাবো এখন? এখানে বসাবো +θ1 থেকে +θ2। ওখানে -θ1 থেকে +θ2 বসিয়েছিলাম, তাহলে এখানে তখন তাই দাঁড়াবে μ0/4 I বাই আর সাইন θ2 মাইনাস সাইন θ1। দিস ইজ বি। তাহলে এইটা হচ্ছে এইরকম ক্ষেত্রে, এইটা এই ক্ষেত্রে কার্যকরী। কারণ সব ক্ষেত্রেই যে প্লাস হবে, সব ক্ষেত্রেই যে মাইনাস হবে এমন কোনো কথা নয়। ডিপেন্ডস অন দা, এইটা তুমি জেনারেল ফর্মুলা বলতে পারো, এটা বেশি জেনারেল ফর্মুলা, এটা বেশি জেনারেল ফর্মুলা, যেখানে তুমি নিজের মতো করে বুঝে, নিজের মতো করে বুঝে θ1 আর θ2টাকে পজিটিভ নেগেটিভ নিজের মতো করে বসিয়ে নিতে পারো। এটাই বেশি জেনারেল ফর্মুলা। কিন্তু এই ফর্মুলাটা নর্মালি সব সময় উল্লেখ করা থাকে না, থাকে আগেরটা বেশি, বেশি সব জায়গায় ব্যবহার করার জন্য আগেরটা ব্যবহার করা হয়। চলো তাহলে আমরা এবার স্পেশাল কেসগুলো দেখি, এই ফর্মুলার স্পেশাল কেসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। নেক্সট, স্পেশাল কেসেস। ইনফাইনাইট ওয়্যার, অসীম দীর্ঘতার। ইনফাইনাইট ওয়্যার, তাহলে এই যে অসীম দৈর্ঘ্য তার, এই দিক দিয়ে হবে ইনফিনিটি, এই মাইনাস ইনফিনিটি এইদিকে হবে ইনফিনিটি, দৈর্ঘ্য বিশাল দৈর্ঘ্য, এইটা তোমার পি বিন্দু ধরে নাও, এই দূরত্বটা হচ্ছে আর। তাহলে বলো তো দেখি, এই যে তুমি -θ1 নিয়েছিলে, এটা যদি অসীম দৈর্ঘ্য হয় তাহলে এটা এরকম হবে না, প্যারালাল হয়ে যাবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যেটা নিয়েছিলে +θ2, এই অ্যাঙ্গেলটা যেটা নিয়েছিলে -θ1, এই θ1 আর θ2 এদের মান কত হবে? দুটোই 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে। কারণ যখন তুমি দেখবে কোনো একটা বিশাল লম্বা দৈর্ঘ্য যদি হয়, তার যদি তুমি কোনো একটা দাঁড়িয়ে, ধরুন লম্বা একটা ট্রেন আছে,
তার পাশে তুমি দাঁড়িয়ে যদি হাতটাকে এরকম করে অ্যাঙ্গেল দেখাতে চেষ্টা করো এর, যেটা যাতে করে এর এই এজটাকে টাচ করবে, এ যদি আরো লম্বা হয় হাতটা এদিকে যাবে, আরো লম্বা হয় হাতটা এদিকে যাবে, যেতে 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 প্যারালাল হয়ে যাবে। তো প্যারালাল হলেই এই আর এর সাথে এই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে এই যদি দুটো বসিয়ে দিই আমরা, আর পি বিন্দু যেহেতু মধ্যিখানে আছে তারের, তাই আমার ফর্মুলা কি, বি সমান μ0I/4 পাই আর, ওটাকে আমি একসাথে গুণ করে দিলাম, μ0/4 পাই ইন্টু I/r, সাইন থিটা 2 মানে সাইন 90 ডিগ্রি, প্লাস সাইন থিটা 1 মানে সাইন 90 ডিগ্রি। সাইন 90 মানে 1 আর 1 এ হচ্ছে 2, তাহলে বি সমান হচ্ছে μ0I/2 পাই আর। এখানে একটা জিনিস তোমরা মনে করে দেখো, মনে করে দেখো, বি সার্কেল সেন্টার, সার্কেল সেন্টারে বি কত হয়েছিল ফর্মুলা, কত হয়েছিল? এখানে কিন্তু একটা 2 পাই আর আছে। তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু ছোট ছোট পাই টাই হেন তেন, আমি সিলি মিস্টেক করছি বলে তোমরা করলে হবে না, ঠিক আছে? আমার সিলি মিস্টেক করলেও এখন আমার বয়স হয়ে গেছে পরীক্ষা পরীক্ষা দেওয়ার, কিন্তু তোমাদের কিন্তু আমাকে কারেক্ট করে নিতে হবে। অ্যান্ড অ্যাজ ইউ আর ভেরি গুড স্টুডেন্ট, ভেরি ভেরি গুড স্টুডেন্ট, এবং আমার দেখা সেরা বাছাই করা স্টুডেন্ট তোমরা প্রত্যেকেই, সেই জন্য আমি এটুকু আশা করি যে আমার এই ছোট ছোট ভুল তোমাদের মস্তিষ্কে বিশাল চাপ পড়বে না। ওকে, এনিওয়ে, এইটা হলো আমাদের প্রথম স্পেশাল কেস। এবার ধরো অর্ধ অসীমতা, কেস নাম্বার 2, অর্ধ অসীমতার, অসীমতার ইংরেজিতে এটাকে বলছে সেমি ইনফাইনাইট ওয়্যার। মানে এই তারটা শুরু করলে এখান থেকে এই দিক দিয়ে ইনফিনিটি হয়ে গেল, আর পি বিন্দুটা ধরে নাও এখানে, এই দূরত্বটা হচ্ছে আর, বা বা এটা হতে পারে, বা এই তারটা এখান থেকে শুরু করে এই দিকে ইনফিনিটি হয়ে গেল, এইখানে কারেন্ট যাচ্ছে আই, এখানে কারেন্ট যাচ্ছে আই, আর এখানে তোমার পি বিন্দুটা, তো এই দূরত্বটা হচ্ছে আর। তাহলে দেখো দেখবো সেটা স্পেশাল কেসে আর একটা আসবে, ভেরি গুড কোশ্চেন, ভেরি 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 গুড কোশ্চেন, এবং সেটা আমার মাথায় আছে, সেটা আমি এক্ষুনি তোমার বসাবো, পি বিন্দুটা তারের ভেতরে বসিয়ে দেবো আমি, দেখা যাক কি হয়। গুড কোশ্চেন। এখন এটা দেখি আমরা, তাহলে এখানে দেখো, এখানে থিটা 1 সমান কত হবে বলো, এখানে থিটা 2 সমান কত হবে বলো, এখানে থিটা 1 সমান কত হবে, এখানে থিটা 2 সমান কত হবে, বলেন? জোরে বলো, ভালো করে মুড়ি ভাত খেয়ে জোরে বলো, বলেন। কোনটা, কোনটা বলছো, বাম না ডান? কেন, কোনটা, কোনটা? আমাদের যে আমরা যে কনভেনশনটা ধরেছি, এইটা পি বিন্দু ধরেছি, এই দিকের অ্যাঙ্গেলটাকে আমরা ধরেছি -θ1, এই দিকের অ্যাঙ্গেলটাকে আমরা ধরেছি +θ2, সেই কনভেনশন অনুযায়ী, সেই ধারণা অনুযায়ী এখানে θ1 কত? ভেরি গুড, এটা 0 ডিগ্রি, একদম ঠিক। সে যদি বুঝ গিয়া, তাহলে দেখো একটা 0 হচ্ছে, একটা 90 ডিগ্রি হচ্ছে, সেটা তুমি ট্রু বলেছো, আর এটাও তুমি ভেবেছো ঠিক, হয়তো বলতে গিয়ে তুমি কমপ্লিট বলনি। তার জন্য যেটা আমাদের হবে, এই ফর্মুলায় হবে μ0I/4 পাই আর ইন্টু সাইন θ1, যে কোনো একখানে 0 হবে, তাহলে সাইন 0 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি ইন বোথ অফ দ্য কেসেস। দুটো কেসের মধ্যে হয় এটা 0 এটা 90, এটা 0 ওটা 90, তার মানে একটা 0 একটা 1, তার মানে বি হাফ ইনফাইনাইটের ক্ষেত্রে হচ্ছে কিন্তু μ0I/4 পাই আর, আগেরটা কত ছিল, 2 পাই আর, তাহলে 1, তাহলে বিজিত আমাকে বলো
মিউ জিরো আই বাই 2 পাই আর বড় না মিউ জিরো আই বাই 4 পাই আর বড়? কত গুণ বড়? কত গুণ বড়? দুগুণ বড়। তাহলে অর্ধেক নিয়েছি তাই অর্ধেক রেজাল্ট পেয়েছি, পুরো নিলে পুরো রেজাল্ট পাবো। আরেকটু লেখো। নেক্সট, কেস নাম্বার 3। ধরে নাও এরকম একটা তার আছে, যার দৈর্ঘ্য হচ্ছে এল, আই কারেন্ট প্রবাহ করছে। এবার এখান থেকে এল দৈর্ঘ্যে দূরে পি একটা বিন্দু, তাহলে পি বিন্দুতে বি কত? ক্যালকুলেট, এক্ষুনি ক্যালকুলেট করে আমাকে বলো, পটাপট ক্যালকুলেট করে বলো। এল দৈর্ঘ্যের একটি তার, এল দৈর্ঘ্যের তার, আই তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, এল লম্ব দূরত্বে অবস্থিত পি বিন্দুতে চিত্রের ন্যায় বি সমান কত? এটা ধরে নাও শিওর। এটা এই যতগুলো পড়ালাম তার মধ্যে এগুলোর মধ্যে থেকে শিওর এক পিস পড়ে গেছে পরীক্ষায় অলরেডি। কোশ্চেন যদি না হয়েও থাকে তাহলেও পড়ে গেছে, হয়ে থাকলেও পড়ে গেছে। আর এইটা যদি কারোর চোখে পড়ে, যারা কোশ্চেন করেন তারা তো বিদগ্ধ হয়, যদি কোনোভাবে চোখে পড়ে তাহলে এটা অবশ্যই ফেলে দেবে। বলো 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 সবে। মিউ জিরো আই বাই 4√2, তাই তো? পাই এল, তারপর এসছে এটাই হবে অ্যান্সার। কেন? এ দেখে ভয় পাবো না, ভয় পাবো না। শুধু বেস্ট না, ওয়ান অফ দ্য বেস্ট স্কুল, ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস অফ দ্য সিটি। এটা লেখা যায় না, এটা এখানে লেখা। দেখো এটা ঠিক আছে, এইটা দেখো, যদি আমি এই তারটা দেখি এখানে থিটা ওয়ান কত? থিটা ওয়ান তো এই 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 থিটা টুটা তো এইটা প্লাস থিটা টু, আর থিটা ওয়ান কত? এই অ্যাঙ্গেলটাই থিটা ওয়ান। তাহলে এখানে থিটা ওয়ান হলো 0, থিটা টুটা হবে থিটা, থিটা টু, থিটা টু কিভাবে হবে? এল বাই এল, ট্যান থিটা টু সমান, ট্যান থিটা টু সমান হচ্ছে এল বাই এল সমান হচ্ছে 1। তাহলে থিটা টু সমান হচ্ছে ট্যান কততে 1 হয়? ট্যান 45 ডিগ্রি, তাহলে থিটা টু সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে থিটা ওয়ান এই ক্ষেত্রে হচ্ছে 0 ডিগ্রি, থিটা টু এই ক্ষেত্রে হচ্ছে 45 ডিগ্রি। ফর্মুলা কি? পি বিন্দু ধার পর্যন্ত পর্যন্ত অ্যালাউড। এখানে ফর্মুলা হচ্ছে বি সমান সেই ফর্মুলা, যোগের ফর্মুলা, মিউ জিরো আই বাই 4 পাই আর, আর মানে আবার হচ্ছে এল, তাহলে 4 পাই এল ইন্টু সাইন 0 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি। সাইন 0 মানে 0, সাইন 45 মানে 1/√2। তাহলে বি সমান মিউ জিরো আই বাই 4 পাই এল ইন্টু 1/√2। তার মানে এটাই অ্যান্সার। গুড, যাদের যাদের হয়েছে তাদেরকে গুড বললাম। নেক্সট, এগুলো কিন্তু একটা কেস মানে একটা প্রবলেম বলছি। নাম্বার 4, ধরে নাও এইটা হচ্ছে একটা এল দৈর্ঘ্যের তার, তার এই তারটা থেকে এল দূরত্বের দৈর্ঘ্যে, এল দৈর্ঘ্যে একটা বিন্দু আছে পি বিন্দু, আর এখান থেকে এল দূরত্বে আছে একটা কিউ বিন্দু।
অন দ্য এক্সটেন্ডেড পার্ট, ঠিক আছে? তাহলে তারের অক্ষ বরাবর দুটো বিন্দু, একটা পি বিন্দু একটা কিউ বিন্দু। তাহলে এল দৈর্ঘ্যের তার, আই হচ্ছে প্রবাহ। এই আই প্রবাহটা আমি বারবার দেখাতে ভুলে যাচ্ছি। আই হচ্ছে প্রবাহ, ঠিক? একটি এন্ড থেকে থেকে অক্ষ বরাবর, সরি একটি নয় দুটি, দুটি এন্ডস থেকে অক্ষ বরাবর এল দূরত্বে, এল দূরত্বে দুটি বিন্দু পি অ্যান্ড কিউ। কোশ্চেন হচ্ছে বি অ্যাট পি অ্যান্ড বি অ্যাট কিউ ইকুয়াল টু কত অ্যান্ড কত? আনসার বলো। ভাবো আর বলো। কে বললেন? নীলিমা ঠিক বলেছেন, দুটোতেই জিরো। প্রশ্ন হচ্ছে হোয়াই? পি বিন্দুর জন্য বলো কেন জিরো? একদম। তার মানে ডিবিটাই জিরো হয়ে যাচ্ছে। প্রথমের যে ডিবির থিটাটা সেটা হয় 0 ডিগ্রি, নাহলে 180 ডিগ্রি হচ্ছে। ধরে নাও এইটা যদি আমার কিউ বিন্দু হয়, তাহলে এখানে যদি এটা আমি ডিএল ধরি, তাহলে এই ডিএল এর সাথে এই 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 অক্ষ বরাবর এইটা হবে আর ভেক্টর, তাহলে এখানে অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। আবার এটা যদি ডিএল হয়, এই বরাবর যদি আমি আর ভেক্টর ধরি, আর ভেক্টর যদি ধরি, তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তার মানে ছোট্ট যে ডিবিটা ধরেছিলাম সেটাই হবে জিরো। তার মানে ডিবির যোগফল জিরো হবে। তাহলে ডিবির যে ফর্মুলা μ0/4 পাই ইন্টু আই ডিএল বাই আর স্কোয়ার ইন্টু সাইন থিটা, যেটা দেখতে পাচ্ছি সেই থিটাটা অলওয়েজ, এই থিটাটা হচ্ছে পি বিন্দুর জন্য 0 ডিগ্রি, পি বিন্দুর জন্য, আর থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি কিউ বিন্দুর জন্য। তার মানে অন অ্যাক্সিস যে কোনো পয়েন্ট বা তারের উপরে থাকা যে কোনো পয়েন্ট সবগুলোর জন্য কিন্তু জিরো হবে। তাহলে তোমার নীলিমা, তুমি তোমার প্রশ্নটা বুঝতে পারলে অ্যান্সার? তাহলে এখান থেকে কনক্লুশন কি টানলাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনক্লুশন, যেটা আমাদের পরবর্তীকালে কাজে লাগবে খুব প্রবলেম সলভ করার সময়। কনক্লুশন হচ্ছে যে তারের, স্ট্রেট তারের, স্ট্রেট পরিবাহী তারের, পরিবাহী তারের উপরিস্থ, উপরিস্থ বা অক্ষে অবস্থিত, অক্ষে অবস্থিত যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে ওই তারের পরিবহনের জন্য, ওই তারের তড়িৎ পরিবহনের জন্য, বহনের জন্য ডি ইকুয়াল টু লাড্ডু আছে, তাহলে এটা শূন্য হবে। তাহলে আমরা মজা পেয়ে গেছি। এখানে অঙ্ক, এবার আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করব। এই অঙ্কগুলো করতে 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 বেশ সুন্দর আমাদের ফান্ডা ক্লিয়ার হয়ে যাবে। ওকে। হুম। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ফর্মুলায় তাহলে উল্টো উল্টো করে দেবে। প্লাস ক্ষেত্রে তো কোনো চাপ হচ্ছে না, মাইনাস ক্ষেত্রে চাপ হবে। সেটা মাইনাসের ক্ষেত্রে সাইন থিটা টু মাইনাস সাইন থিটা ওয়ান করবে। কারণ যদি, মানে জেনারেল ফর্মুলাটা হচ্ছে মাইনাস। বোঝা গেল কি বলছি? তোমরা নিজেদের মতো ফর্মুলাটা দেখে নেবে। আমি এখানে যে ফর্মুলাগুলো আমি লেখাচ্ছি সেগুলো সেগুলো করে এবং সেগুলো লিখে সবাই কিন্তু বেশ আনন্দ পেয়েছে, কোনো চাপ হয়নি তাদের। সুতরাং এই সমস্ত ফর্মুলাগুলো তোমরা ব্যবহার করতে পারো। টিয়া দেখো তো কি এসছে।
কাকিমা মিনিট। ও আচ্ছা আমি দেখছি। তো তোমাদের নিজেদের মতো ফর্মুলা তোমরা কিন্তু করে নেবে। এছাড়াও আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা হচ্ছে হেলমঞ্চ কয়েল। কখনো কখনো পড়ে, তো সেটা বলে দিই আমি থিওরির পার্ট হিসেবে। হেলমঞ্চ কয়েল, হয়কার লয়ে ময়ে, হয়কার লহ, হেলমহলজ, হেলমহোজ, হোজ এর কয়েল, কুণ্ডলী, দৈত্য কুণ্ডলী। দৈত্য মানে কিন্তু তয়ে জফলা নয়, তয়ে বয়ে, দয়ে বয়ে ঐকার ত, দৈত্য ডুয়াল, হেলমঞ্চ ডুয়াল কয়েল। এটা বিজ্ঞানী হেলমঞ্চ করেছিলেন, এবং এক্ষেত্রে এটার ফান্ডাটা হচ্ছে এটাই, যে আগের দিন দেখো প্রিভিয়াস ডেতে আমরা যে ক্যালকুলেশনটা করেছিলাম, যে একটা কুণ্ডলীর জন্য তড়িৎ পরিবহন যেখানে করছে আই, তার জন্য তার অক্ষ বরাবর যদি কোনো একটা পয়েন্ট আমরা ধরি, সেখানে এই যদি ধরে নাও ব্যাসার্ধ, এগুলো আমরা ধরে নিয়েছি আর ব্যাসার্ধ, হুম, এর মধ্যে দিয়ে আই তড়িৎ পরিবহন হচ্ছে, এর কেন্দ্র থেকে জেড দূরত্বের কোনো একটা পয়েন্ট ধরে নাও এখানে আছে পি বিন্দু। তার জন্য এই পি বিন্দুতে আমরা বি যেটা পেয়েছিলাম, যদি ধরে নাও এন পাক সংখ্যা আছে, এখানে ধরো পাক সংখ্যা যদি এন হয়, তাহলে আমাকে বলো তো দেখি কি হবে, কেউ একজন বলো। পাক সংখ্যা যদি এন হয়, তাহলে এক পাক সংখ্যা থাকলে বি যত হবে, এন পাক সংখ্যা থাকলে বি বাড়বে না কমবে? এন টাইমস বাড়বে। ভেরি গুড, পার্টিসিপেট করো, চুপচাপ বসে থেকে কোনো লাভ নেই। দেখো, তাহলে এই ক্ষেত্রে এন পাক সংখ্যা যদি হয়, তাহলে আমরা ফর্মুলাটা লিখতে পারবো মিউ জিরো এন আই বাই 2 ইন্টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা ছিল আমার বি। এবার এই বিটাকে, এটা হচ্ছে জেড অক্ষ ধরে নাও, জেড অক্ষ, এই বিটাকে যদি আমরা জেড অক্ষ বরাবর প্লট করি, এটা যদি জেড অক্ষ বরাবর আমরা প্লট করি, তাহলে দেখতে পাবো এই এই যে হরটা আছে, এই হরের মান সর্বোচ্চ কখন হবে? হরের মান সর্বোচ্চ কখন হবে বলো? যখন জেড এর ভ্যালু কত হবে? এইটা ধরে নাও জেড অ্যাক্সিস, এটা হচ্ছে জিরো বিন্দু, এইদিকে হচ্ছে নেগেটিভ জেড, এইদিকে হচ্ছে পজিটিভ জেড। আমি জিজ্ঞেস করছি, এই যে হরটা আছে, হর ডিনোমিনেটর, এর ভ্যালু সর্বোচ্চ কখন হবে? জেড এর কত ভ্যালুতে সর্বোচ্চ হবে? কি হলো টিয়া? টিয়া, কি হলো? চিৎকার কেন করলে? চিৎকার কেন করলি? ও আচ্ছা আচ্ছা, বলো জেড এর মান সর্বোচ্চ, এই হরটা কখন সর্বোচ্চ হবে, এই ভ্যালুটা? এটা কেউ নেই? জেড জিরো হলে সর্বোচ্চ, হরটা তো সর্বনিম্ন হয়ে যাবে। ক্যাপিটাল আর তো কনস্ট্যান্ট, কুণ্ডলী বলা আছে, জেড এর কত মান হলে এই যে আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা সর্বোচ্চ হবে? না, জেড যখন ইনফিনিটি হবে। এটা খুব সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম, যে আমি জিজ্ঞেস করছি জেড এর মান কত হলে এই যে মানটা আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার খুব বড় হবে। যখন জেড এর মান খুব বড় হবে, আর তো কনস্ট্যান্ট। এই বুঝলি না বুঝলি না বল? হ্যালো 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 হ্যালো। আমি জিজ্ঞেস করেছি জেড এর মান
কেমন হলে হর বেশি হবে? তো হরে আমার কি আছে? হরে আমার আছে আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার সামথিং আছে, তাহলে আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, জেড এর এটা বেশি হতে হবে। এটা বেশি কখন হবে? বেশি হবে, আর তো কনস্ট্যান্ট, তাহলে জেড খুব বেশি হতে হবে। তাহলে জেড এবার খুব বেশি কি প্লাস হলেও, প্লাস ভ্যালু হলেও স্কোয়ারটা প্লাস, মাইনাস ভ্যালু হলেও স্কোয়ারটা মাইনাস। তার মানে জেড এর মান খুব বেশি যদি হয়, তাহলে বি এর মান কেমন হবে? এবার তো বলতে পারবো, বলো। জেড এর মান খুব বেশি হলে হর খুব বেশি হবে, তাহলে বি এর মান কত হবে? কমে যাবে। তাহলে জেড এর মানের জন্য, কোন জেড এর মানের জন্য বি এর মান সর্বোচ্চ হবে? কোন জেড এর মানের জন্য বি এর মান সর্বোচ্চ হবে? 0, 0। তার মানে একদম ঠিক। তাহলে এইটা যদি বি হয়, এটা যদি জেড হয়, তাহলে দেখতে পাচ্ছ এখানে হবে ম্যাক্সিমাম, তারপর দুই দিকে কিন্তু এই ম্যাগনিটিউডটা ধীরে 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 ফল করবে, সিমেট্রিক্যালি ফল করবে, সিমেট্রিক্যালি ফল করবে, সিমেট্রিক্যালি ফলস অ্যালং প্লাস মাইনাস জেড। প্লাস জেড ডাইরেকশনে যায়, মাইনাস জেড ডাইরেকশনে যায়, এটা ফল করবে। এবার হেলমঞ্জ বলছে কোনো একটা জায়গায় যদি কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড আমি তৈরি করতে চাই, কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে চাই, এখানে তো ফল করে যাচ্ছে জেড এর মান। হেলমঞ্জ দেখেছেন ম্যাথামেটিক্যালি, থিওরিটিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ পরে এক্সপেরিমেন্টালি, যে কোনো একটা জায়গায় যদি কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে চায়, তাহলে কিন্তু দুটো এরকম কয়েল লাগালে কিন্তু করা যায়। সেটা কেমন ভাবে? সেটা তিনি বলেছিলেন যে, তার মানে একটি কুণ্ডলীর জন্য আমরা দেখতে পাচ্ছি, কুণ্ডলীর জন্য বি জেড এর সাথে পরিবর্তনশীল, পরিবর্তনশীল যে জেড এর যে ভ্যালুতে, জেড এর যে ভ্যালুতে কুণ্ডলীর কেন্দ্র থাকে, কুণ্ডলীর কেন্দ্র থাকে, সেই জেডে, সেই জেডে জন্য বি ম্যাক্সিমাম। মানে ধরে নাও এইটা যদি জেড অক্ষ হয়, এইটা ধরে নাও 0, এবার কুণ্ডলী ধরো তোমার এইখানে আছে জেড ইকুয়াল টু এ তে, তা তখন ফর্মুলাটা কি দাঁড়াবে? তখন ফর্মুলাটা দাঁড়াবে বি ইকুয়াল টু মিউ জিরো এন আই বাই আর, সরি, বাই 2 ইন্টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড মাইনাস এ হোল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তখন এটা জেড ইকুয়াল টু 0 ধরেছিলাম, তার জন্য জেড এইটা হয়েছে। তাহলে তখন এখানে দেখাবে এরকম করে পিক দিয়ে এরকম নেমে যাবে বি এর মানটা। যদি আমি কুণ্ডলীটা এইটা ধরে নাও জেড ইকুয়াল টু 0, এখানে রেখে দিই জেড ইকুয়াল টু মাইনাস বি তে, যদি রেখে দিই মাইনাস বি, জেড ইকুয়াল টু মাইনাস বি তে যদি কুণ্ডলীটা আমার রাখা থাকে এরকম করে, তাহলে তখন এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কি হবে? বি সমান মিউ জিরো এন আই বাই 2 ইন্টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড মাইনাস অফ মাইনাস বি, মানে জেড প্লাস বি তার হোল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তার মানে এখান থেকে এখানে ভ্যালুটা পিক করবে, এখানে ভ্যালুটা পিক করবে, তারপর দুই দিকে নেমে যাবে। তো হেলমঞ্জ এই ফান্ডাগুলোকে কাজে লাগিয়ে তিনি বিভিন্নভাবে জুড়ে জারে দুটো কুণ্ডলীকে একসাথে কেমন ভাবে রাখলে কোনো একটা জায়গায় কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড পাবেন, তার একটা থিওরিটিক্যাল ক্যালকুলেশন করে সাকসেসফুল হয়েছিলেন। তিনি একটা প্রেসক্রিপশন দিলেন, তিনি প্রেসক্রিপশন দিলেন, প্রেসক্রিপশন প্রোভাইড করলেন, যেখানে টু অবটেন, মানে একটি নির্দিষ্ট জোনে, একটি নির্দিষ্ট অঞ্চলে, অঞ্চলে কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার, কনস্ট্যান্ট বি পাওয়ার একটা প্রেসক্রিপশন দিলেন। কি বললেন? প্রেসক্রিপশনটা হচ্ছে এটাই যে দুটি আইডেন্টিক্যাল,
মানে একদম দেখতে একই রকম আইডেন্টিক্যাল কুণ্ডলী রয়েছে, যাদের ধরে নাও প্রত্যেকের ব্যাসার্ধ হচ্ছে আর, প্রত্যেকের পাক সংখ্যা হচ্ছে n। তিনি বলছেন তা এদেরকে সমাক্ষীয়ভাবে রাখতে হবে, এদেরকে সমাক্ষীয়ভাবে পরস্পর থেকে আর দূরত্বে রাখতে হবে। মানে যা তাদের ব্যাসার্ধ ততটাই দূরত্বে রাখতে হবে। রাখলে ওই দুই কুণ্ডলীর মধ্যে ওই দুই কুণ্ডলীর মধ্যবর্তী অঞ্চলে কনস্ট্যান্ট বি পাওয়া যায়। এটা যদি আমরা গ্রাফিক্যালি দেখি তাহলে আমরা বুঝবো, ম্যাথামেটিক্যালি দেখি তাহলে আমরা ক্যালকুলেট করব, দুটোই আমরা করব। তাহলে গ্রাফিক্যালি যদি দেখি, উনি যে প্রেসক্রিপশনটা দিলেন এইটা হচ্ছে একটা কুণ্ডলী, তার পাশে এইটা হচ্ছে আর একটা কুণ্ডলী, এই কুণ্ডলীর ব্যাসার্ধ হচ্ছে আর, এইটা হচ্ছে এদের অক্ষ। মোটামুটি আমি আঁকতে এদিক ওদিক গন্ডগোল করলে এটাকে ধরে নেবে সমাক্ষীয় আছে, একটাই অক্ষ কেন্দ্র বরাবর গেছে। এই ডিস্টেন্সটা হচ্ছে আর, এই ডিস্টেন্সটা হচ্ছে আর, এবং এই মধ্যের ডিস্টেন্সটাও হতে হবে আর। তাহলে কি হবে? তাহলে এইটার জন্য ম্যাগনেটিক ফিল্ড, এটার জন্য ম্যাগনেটিক ফিল্ড আলাদা আলাদা করে কেমন হবে? এটার জন্য হবে ধরে নাও এরকম করে বেল শেপ এরকম হবে, আর এটার জন্যও এরকম করে বেল শেপড হয়ে এরকম হবে। এবার এই দুটো যখন যোগ হবে তখন এমন ভাবে যোগ হবে দুটো, যে এখানে গিয়ে দাঁড়াবে এরকম করে কনস্ট্যান্ট, তারপরে এরকম কনস্ট্যান্ট হবে, তারপরে এরকম করে গিয়ে যোগ হয়ে ফল করবে। তা এই যে জায়গাটা, এই যে অঞ্চলটা তুমি দেখতে পাচ্ছ, এই অঞ্চলে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু কনস্ট্যান্ট, ধ্রুবক মানের ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছে, কারণ যোগ হয়, ধ্রুবক মানের বি পাচ্ছে। এটাই হচ্ছে হেলমনটজ কয়েল। এটাকে তোমরা ম্যাথামেটিক্যালি, তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম কি করে করবে। ধরে নাও এটা জেড ইকুয়াল টু 0, এইটা ধরে নাও জেড ইকুয়াল টু প্লাস এ, এইটা ধরে নাও জেড ইকুয়াল টু সরি এটা জেড ইকুয়াল টু প্লাস জেড, জেড ধরলে তো আবার হবে না, জেড ইকুয়াল টু প্লাস এ প্লাস বি। ওকে, তাহলে এইটাকে তোমরা ধরো এরকম, একটা ধরো জেড ইকুয়াল টু 0-তে আছে, আর একটা ধরো জেড ইকুয়াল টু এক্স এ আছে। তাহলে জেড ইকুয়াল টু 0-র জন্য ফর্মুলা হবে বি, প্রথম কয়েল বি1 হবে μ0 ni বাই 2 আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। বি2টা কত হবে? বি2টা হবে μ0 ni বাই 2 আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার, এই দুটো হবে। এবার দুজনের অ্যাড হবে, দুটো কুণ্ডলীকে যখন পাওয়ার দেবো তখন দুজনের অ্যাড হবে। তাহলে বি নেট কত হবে? তাহলে এটা আমি বলছি একটা কুণ্ডলীর সেন্টার হচ্ছে জেড ইকুয়াল টু 0, আর একটা কুণ্ডলীর সেন্টার হচ্ছে জেড ইকুয়াল টু এক্স। এবার আমি দেখার চেষ্টা করব যে এক্স ইকুয়াল টু আর হচ্ছে কিনা, যখন এদের দুজনের ম্যাগনেটিক ফিল্ডের যোগফল হচ্ছে তোমার ম্যাক্সিমাম বা কনস্ট্যান্ট। তাহলে আমরা দেখি বি সমান, তাহলে বি নেট সমান বি1 প্লাস বি2। না, আমরা দেখার চেষ্টা করব যে ডেল বি ডেল জেড বা ডিবি নেট, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বি নেট ইজ কনস্ট্যান্ট। কিসের জন্য কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট অফ জেড। জেড পরিবর্তন করলেও আমরা বি নেটকে পরিবর্তিত দেখতে পাচ্ছি না, তার মানে ডিবি নেট ডিজেড ইকুয়াল টু আমি পাবো 0। তাহলে ডিবি1, এদের দুটো বি1 প্লাস বি2 আছে, তাহলে ডিবি1 ডিজেড একবার ক্যালকুলেট করবে প্লাস ডিবি2 ডিজেড ক্যালকুলেট করবে, দুজনকে যোগ করে 0 করবে, নিয়ে এখান থেকে তুমি এক্স এর মান বার করবে। আমি আশা করছি যে তোমাদের এক্স এর মান আর বেরোবে। কনস্ট্যান্ট যদি হয় তার ডেরিভেটিভ 0 হয়, যে প্যারামিটারের সাপেক্ষে কনস্ট্যান্ট হয় সে প্যারামিটারের সাপেক্ষে ডেরিভেটিভ 0 হয়। এবং তুমি এর শর্ত যেটা পাবে কনস্ট্যান্ট হওয়ার শর্ত, সেটা হেলমঞ্জ পেয়েছিল, তুমিও পাবে এক্স ইকুয়াল টু আর। তাহলে এটা প্রমাণ হবে, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট হোমওয়ার্ক অফ দ্য ডে।
হোমওয়ার্ক নাম্বার 1। তাহলে এইটুকু হয়ে গেল। এবার আমরা এখানে কিছু টুকটাক অঙ্ক করি, যেগুলো তোমাদেরকে প্রমিস করেছিলাম অঙ্কগুলো করাবো। নাম্বার 1, এখানে অনেকগুলো প্রবলেম আমরা করলাম। আরো কিছু প্রবলেম আমার মন থেকে যে ছোট প্রবলেম গুলো আসছে এগুলো করছি। প্রবলেম ধরে নাও, এই একটা কুণ্ডলী, এই একটা কুণ্ডলী বলছি, সরি, এই একটা স্ট্রেট ওয়্যার, এই একটা স্ট্রেট ওয়্যার। এখানে I1 প্রবাহ, এখানে I2 প্রবাহ। দুজনের দৈর্ঘ্য হচ্ছে L, দুটি L দৈর্ঘ্যের। এখন এখানে একটা বিন্দু আছে, যে বিন্দুটা L/2, L/2 বিন্দুতে আছে, এবং এই বিন্দুটা হচ্ছে ওরা যেখানে ক্রস করেছে ওটা হচ্ছে O, তার স্থানাঙ্ক হচ্ছে 0, 0। এইটা হচ্ছে P বিন্দু। তাহলে P বিন্দুতে B সমান কত, দিক সমান কত, যদি I1 গ্রেটার দেন I2 হয়। এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 2। ওকে, এটা তোমরা করবে। প্রবলেমটা বুঝতে পেরেছো? একদিকে I1, একদিকে I2, P বিন্দু I1 I2 পরস্পরের সাথে লম্ব হবে, অতিক্রম করেছে। হ্যাঁ সনাতন বলো। কে এলো কে? হ্যাঁ দাদা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ছেড়ে দে, ভালো করেছো, ঠিক আছে, ওকে ওকে। তো এটা যদি বেশি হয় I1 গ্রেটার দেন I2, তাহলে হলে তোমার বি কত হবে, দিক কোন দিকে হবে, এটা করবে। প্রবলেম, নেক্সট প্রবলেম। বিজিত ঘুমাচ্ছিলি নিয়ে, জানি শিওর ঘুমাচ্ছিস। তাহলে কি ঘুম পাচ্ছে? কি খাচ্ছিস? হ্যাঁ, বলেন। এরকম হচ্ছে একটা কুণ্ডলী, ও বিন্দু হচ্ছে এদের দুজনের কমন সেন্টার, যাদের রেডিয়াস হচ্ছে R1 আর R2। আমি শুধু বিজিত যে নামটা করি সেটা মনে রাখবে, যে এটা হচ্ছে একটা ভেরিয়েবল নেম। যখন বিজিত বলে ডাকি তখন সবাইকে ডাকি। তো কেউ দুঃখ করো না, রাগ করো না, আর কেউ কিন্তু বিজিতকে ডাকছে বলে নিশ্চিন্তেও থেকো না। জানবে যখন যে প্রশ্নটা করছি সেটা অন্য কাউকে করলে সবারই কিন্তু হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি থাকে না, অনেকে কিন্তু চাপ খেয়ে যায়। বিজিত যেহেতু কোনোভাবেই চাপ খায় না, তার জন্য ওকেই বেশি কোশ্চেন আমি করি। ওকে, সৃজা বলো এটার অ্যান্সার কি হবে? একদম স্ট্রেট ওয়ে অ্যান্সার বলো, কটা তার আছে, কতগুলো ক্যালকুলেশন করবো। টিয়া দেখ তো, এবার দেখ, টিয়া এবার দেখ। ভাবো, আমি আসছি। বলেন কত হবে? হুম, হ্যাঁ সব দেখা যাচ্ছে। তুই সব নিয়ে এসছিস ডকুমেন্ট? ওকে, বলো কত হবে? মিউজুরা আই ইন্টু ক্যাপিটাল আর। হুম, ও এটা R2 মাইনাস R1, R2 মাইনাস R1 বাই 4R1 R2। কেন গো এরকম ফর্মুলা, স্ট্যান্ডার্ড ফর্মুলা দিলে কেন? কোন দুটো তারের জন্য ক্যালকুলেট করলে? স্ট্রেট দুটো না স্ট্রেট দুটোর জন্য নয়? স্ট্রেট দুটোর জন্য ক্যালকুলেট করলে
স্টেট গুলো কি দোষ করলো? স্টেট গুলোর জন্য কেন করনি? একদম তাই, একদম তাই। তাহলে দেখো এখানে স্ট্রেট থাকলেও আমার যায় আসে না, এরা কেন্দ্র যে বিন্দুতে আমি ক্যালকুলেট করব তাদের দিকে টার্গেট করে যে আছে, তার মানে অক্ষের উপর অবস্থিত। তাই স্ট্রেট লাইন, স্ট্রেট কন্ডাক্টর গুলোর জন্য, স্ট্রেট কন্ডাক্টরস যারা আছে তাদের জন্য, ডিউ টু স্ট্রেট কন্ডাক্টরস পয়েন্টিং টুয়ার্ডস ও, বা পয়েন্টিং ফ্রম ও, তাদের জন্য বি ইকুয়াল টু হবে 0। তাহলে শুধুমাত্র দুটো কার্ভ থাকবে, একটা হচ্ছে এই দিকে আর একটা হচ্ছে এই দিকে। তার মানে দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু যোগ হবে না। একটা এরকম আছে হাফ সার্কেল, আর একটা এরকম আছে সেটাও হাফ সার্কেল। আমরা জানি ফুল সার্কেলের জন্য এটার জন্য বি ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা 1 নাম্বার কার্ভ ধরো, এটা 2 নাম্বার কার্ভ ধরো। তাহলে 1 নাম্বার কার্ভের জন্য এটা এই পয়েন্টটা ডান দিকে আছে, ডান দিকে আছে, তার মানে এখানে ক্রস হবে। 2 নাম্বারটা বাম দিকে আছে, আমরা জানি এই এই তারের জন্য ডান দিকে ক্রস, বাম দিকে ডট, তাহলে এটা ক্রস, এটার জন্য ডট। কিন্তু এটা কাছে আছে, আমাদের ফর্মুলা কি? পুরো সার্কেলের জন্য যদি হয়, পুরো সার্কেলের জন্য, এখানে পুরো সার্কেলের জন্য যদি হয়, তাহলে বি অ্যাট সেন্টার সমান হয় μ0 I বাই 2r। তাহলে হাফ সার্কেলের জন্য হাফ হবে, তাহলে বি হাফ সার্কেলের জন্য হবে, হাফের জন্য হবে μ0 I বাই 4r। তাহলে যে কাছে আছে তার জন্য হবে μ0 I বাই 4r1, যে দূরে আছে তার জন্য হবে μ0 I বাই 4r2, এবং দুটো বিপরীত দিকে। তাই বি নেট সমান হবে b1 মাইনাস b2। কত হবে তাহলে বি নেট সমান? তাহলে বি নেট সমান হবে b1 মাইনাস b2 সমান হবে μ0 I বাই 4r1 মাইনাস μ0 I বাই 4r2। কোন দিকে? ক্রস ডাইরেকশনে, কারণ r1টা যেহেতু ছোট এর মান বেশি, তাহলে এর মান বেশি বলে এটাই থেকে যাবে। এটার ডাইরেকশন যেহেতু ক্রস, এটার ডাইরেকশন ডট, তাই ক্রস ডটের চেয়ে বেশি, তাই আলটিমেটলি ক্রস থেকে যাবে। তাহলে ফর্মুলা হবে μ0 I বাই 4 ইন্টু 1 বাই r1 মাইনাস 1 বাই r2। দিস ইজ দ্য অ্যান্সার, ক্রস। নেক্সট হোমওয়ার্ক যেটা তোমাদের, যেটা আজকে লাস্ট, সেটা হচ্ছে এরকম ও বিন্দু, এরকম ধরে নাও আসেন, আয় আয় আয়, এদিকে কারেন্ট, একই কারেন্টই যাবে। তাহলে এইটা রেডিয়াস ধরে নাও, এখান থেকে এইটুকু রেডিয়াস ধরে নাও এ, এইটা হলো এ, এটা হলো এ, এরকম হলো এ। তাহলে কি হবে বলো, এখানে কোন কোন পয়েন্ট গুলো বাদ যাবে, কোন কোন লাইন গুলো বাদ যাবে? সেই সেই লাইনগুলো, স্ট্রেট লাইনগুলো বাদ যাবে যারা যে পয়েন্টে আমি ক্যালকুলেট করার চেষ্টা করছি সে পয়েন্টকে টার্গেট করে আছে। তাহলে কোনটা কোনটা বাদ যাবে? এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে। তাহলে পড়ে থাকলো কি? পড়ে থাকলো এটা ও বিন্দু, এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে একটা ক্লকওয়াইজ, আর এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ, যাদের প্রত্যেকটার অ্যাঙ্গেল কেন্দ্রে হচ্ছে থিটা। তা আমরা জানি থিটা রেডিয়ানের জন্য যেটা হয়, থিটা বাই 2 পাই দিয়ে আমরা ভাগ করে দিই, তাহলে আমাদের হয়ে যায় ফর্মুলা। তাহলে আমরা এখানে পাবো বি ইকুয়াল টু μ0 I বাই, কত ফর্মুলা ছিল বলো থিটা দিয়ে, কি ছিল? μ0 I বাই 2r, এটা 360 ডিগ্রির জন্য, ইন্টু থিটা বাই 2 পাই করে দিলেই হবে। 2 পাই এর জন্য ওইটা, থিটা থিটা রেডিয়ানের জন্য এটা হবে, এটা রেডিয়ানে যদি হয়, আর যদি এটা ডিগ্রিতে হয় তাহলে এটা হবে 360 ডিগ্রি। তাহলে এইটা দেখো, এটা এ রেডিয়াস, এটা 2 এ রেডিয়াস, এটা 3 এ রেডিয়াস, আর এটা এ রেডিয়াস। তাহলে প্রথমটার জন্য হবে μ0 I বাই 4r, 4 μ0 I ইন্টু থিটা
বাই 4 পাই ইন্টু 1/a, তারপরটা হবে মাইনাস 1/2a, তারপরটা হবে প্লাস 1/3a। কার ডাইরেকশনে? অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে। তাহলে এটার বাম দিকে আছে, এই তারটার বাম দিকে আছে, তাহলে এখানে হবে ডট। তাহলে যা হবে তাই, এটা হিন্টস দিলাম, এটা করো। নেক্সট, এখানে দেখো, এখানে যে সমাধান সহ গাণিতিক প্রশ্নাবলী দেওয়া আছে 358 পাতা, এখান থেকে যা যা আছে 10 পর্যন্ত 11 পর্যন্ত সবগুলো কমপ্লিট করে নেবে। তাহলে ফ্রম পেজ 358 টু পেজ 360 প্লিজ কমপ্লিট all solved problem. Okay, চলো বাই, probably see you tomorrow রাত্রিবেলায়। যদি হয় শুধু প্রবলেমস হবে, শুধু এইগুলোর প্রবলেমস হবে, সবাই পড়ে নিও, এই প্রবলেমস গুলো ডিসকাস করবো। ওকে, চলো বাই।